আমি বিয়ে করতে চাচ্ছি, আর সেটা কালকের মধ্যে। কেবিনে আফফান আহমেদ, সায়লা আহমেদ, মীরা বেগম, মুয়াজ, ওয়াসেনাথ, ওসামা আহমেদ সবাই হা হয়ে তাকিয়ে আছে। বিয়ে করবে মানে? এই ছেলে বলে কি? আমরা গুরুজনেরা যে সামনে বসে আছি সেই খেয়াল কি নেই? কেমন অকপটে বলে দিল বিয়ে করবে। বুঝলাম না, বিদেশে গিয়ে ডাক্তারি কি লজ্জা শরম বেঁচে শিখেছিলি? মুয়াজ বলল, সাথে ঠোঁটের কোণে দুষ্ট হাসি। ওসামা চোখ রাঙায়। বেচারা দমে যায় কিছুটা। তুমি বিয়ে করবে ভালো কথা, কিন্তু আজকে দেশে আসলে কিছুদিন সময় নাও, তারপর না হয়। না না, ভেবেছি 15 বছর। আর ভাবতে পারছি না। এবার বিয়ে করিয়ে দাও। নিজের বউ আর কত পরের বাড়ি ফেলে রাখব? লোকে কি বলবে? সায়লা আহমেদের কথা শেষ হওয়ার আগে কেমন নাটকীয় ভঙ্গিতে বলল ছেলেটা। ওসামা আহমেদ এগিয়ে গেলেন তার কাছে। মাথায় হাত রেখে নাতির মশকরায় সায় দিয়ে তিনিও সুন্দর করে বললেন, 15 বছর যে অপেক্ষা করলে আমাদের জানালে না কেন? তুমি দেশে আসার আগেই না হয় ব্যবস্থা করে রাখতাম। আরে ভাইয়া, ভাবির ঠিকানা দিতে আমাকে, আমি না হয় এয়ারপোর্টেই দিয়ে আসতাম এগিয়ে। কষ্ট করে আসতে গেলে কেন? বলেই মেয়েটা খিলখিল করে হেসে উঠল। কিন্তু ওসমান এখন মজা করার মুডে নেই। সে খুব সিরিয়াস। ছেলেটা আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ধীর পায়ে এগিয়ে যায় কেবিনের এক কোণায় ওড়নার আঁচল মুখে গুজে ফুঁপিয়ে কাঁদতে থাকা মীরা বেগমের দিকে। সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে মীরা বেগমের হাত দুটো নিজের হাতের আজলায় নিয়ে সন্তপর্ণে বলে, দেখো মীরামা, আমি তোমার ওয়াদা রেখেছি। আমি নিজেকে সফল করেছি। তোমার মেয়ে ছোট থেকে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে, বিচ্ছেদ দেখেছে, কান্না করেছে। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি ইশতিয়াক ওসমান যতদিন বেঁচে আছি, আমার এই দেহে যতক্ষণ প্রাণ আছে, আমি আমার রুকাইয়ারও ধারে কাছে দুঃখ কষ্ট কেন, ওর চোখে অশ্রু আসবে এমন কোনো কিছুই ঘেঁষতে দিব না। আমার আল্লাহর কসম, আমার সর্বস্ব দিয়ে আমি ওকে আগলে রাখব। তুমি শুধু তোমার মেয়েটাকে আমাকে দিয়ে দাও মীরামা। আমি ওর জন্য, ওকে পাওয়ার জন্য আমার আপন জনদের ছেড়েছি, নিজের স্বপ্ন ছেড়ে ওকে বাঁচানোর স্বপ্ন দেখেছি। প্লিজ মীরামা, আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ। ছেলেটার হাত যে কখন মীরা বেগমের হাত ছেড়ে পায়ে চলে গেছে ভদ্র মহিলা টেরই পাননি। সবাই অবাক চোখে দেখছে। তাদের একটা মানুষ আর একটা মানুষকে এভাবেও ভালবাসতে পারে? সবার চোখে পানি টলমল করছে। মীরা বেগম ওসমানকে উঠিয়ে দাঁড় করায়। চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদে না আমার আব্বা, আমার কোনো অমত নেই। আমি তোর জন্যই আয়াতকে আগলে রেখেছি। কিন্তু এই যে মাত্র গতকালই ওই ছেলের সাথে আমার মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হলো আমার ভাসুরের মেয়ের সাথে। আয়াত কি রাজি হবে? তুমি চিন্তা করো না, রাজি আমি করাব। ছেলেটা উঠে দাঁড়িয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখের কোণের অশ্রু কণাটুকু মুছে বাঁকা হেসে উত্তর দিল, তুই যদি পারিস তাহলে আমি মনে করব আমার আয়াত এই পৃথিবীর সবথেকে ভাগ্যবতী মেয়ে। মীরা বেগম নিজের চোখের পানি মুছে বললেন, ভাইয়া, আমার কিন্তু ভাবিকে প্রথম দেখাই খুব পছন্দ হয়েছিল। তুমি জানো না কি যে মিষ্টি লাগছিল। গতকাল যখন প্রথম দেখেছিলাম মনে হচ্ছিল একটা জীবন্ত পুতুল আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার কিন্তু আয়াতকেই আমার ভাবি হিসেবে চাই। চঞ্চল মেয়েটা ভাইয়ের কাছে আবদার করে। ভাই মাথায় হাত বুলিয়ে দেয়। মা, আমি আমার মতো জানিয়েছি, এবার তোমাদের পালা। আমার কোনো আপত্তি নেই। তোর দাদাজান কি বলে দেখ, বললেন সায়লা আহমেদ। আমারও সমস্যা নেই। ছোট ভাই বিয়ে করে ফেলেছে বড় ভাইয়ের আগে। এই কথাটা বাইরে জানাজানি হলে লোকে নানান কথা বলবে। তার চেয়ে বরং তোমাদের দুজনের বিয়ের রিসেপশন একসাথেই করব। আচ্ছা, তাহলে কথা রইল। আয়াতকে রাজি করানোর দায়িত্ব আমার। আর এই ব্যাপারে কেউ নাক গলাবে না। মুয়াজ চল, বলেই বেরিয়ে যায় ওসমান আর মুয়াজ। এদিকে মীরা বেগম আল্লাহর কাছে শুকরিয়া জানায় তার মেয়েটাকে এত কষ্টের পর সুখের দেখা দেওয়ার জন্য। কিন্তু তিনি তো জানেন না তার মেয়ের কপালের শনি আগেই সেই বাড়িতে উপস্থিত হয়ে বসে আছে। ইশতিয়াক, মুয়াজের সাথে আয়াতের রুমের দিকেই যাচ্ছিল ওসমান। পথে ডাক পড়ল জব্বার তালুকদারের। ইনি হলেন এই হাসপাতালের ট্রাস্টি আর ওসামা আহমেদের লেংটা কালের বন্ধু, আর ওসমানের সাথে নিজের নাতনির বিয়ে দেওয়ার জন্য পাগল। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? সৌজন্যতার খাতিরে জিজ্ঞেস করল ছেলেটা। আমি ভালো আছি। তা তোমার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। আমি আসছি দাদা, আমার একটা জরুরি কাজ আছে। বলেই মুয়াজকে নিয়ে কোনো রকমে পালালো ছেলেটা। নয়তো ধরে আবার নাতনির গুণগান গাওয়া শুরু করত।
বেচারা সুইজারল্যান্ড থাকতেও এই লোক মোবাইলে কল দিয়ে ওনার নাতনির গুণের গান গাইতেন। ও বেচারা ভদ্রতার খাতিরে শুনত, কিন্তু এই লোক সেটাকে অন্য কিছু ভেবে নিয়েছে। এখন আর পিছু ছাড়ছে না। এখন কেমন আছো লুকা? আয়াত আর ইভা কেমন বোকার মতো চেয়ে রইল। ইভা তো স্বভাবে আয়াতের থেকে একটু বেশি চঞ্চল, তাই সে ফট করে জিজ্ঞেস করে ফেলল, লুকা মানে কি ডক্টর? কিছু না। তাহলে বললেন যে সুইজারল্যান্ডে পেশেন্টকে লুকা বলে। তোর কোনো সমস্যা? মেয়েটার হাসি খুশি মুখখানা মুহূর্তে আমাবস্যার অন্ধকারের ন্যায় কালো হয়ে গেল। চুপ হয়ে গেল ইভা। আয়াত বুঝল মেয়েটার মনের অবস্থা। মেয়েটার হাত ধরে শান্ত হতে বলল, তারপর আয়াত, কি অবস্থা তোমার? আমার মাম্মার কোনো সমস্যা নাই। তোমার কি সমস্যা? মুয়াজ ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে মুসাবকে কোলে নিয়ে মীরা বেগম দাঁড়িয়ে আছে। ছেলেটা ফট করে এমন উত্তর দিল কেউ বুঝে উঠার আগেই। মুয়াজ সহ বাকি সবাই অবাক। মুয়াজ চটে গেল। সাথে সাথে বলল, তোমার মাম্মা পচা মেয়ে, তুমি পচা ছেলে। কি বললে তুমি? তুমি আমার মাম্মাকে পচা বললে কেন? পচা চাচ্চু। মুয়াজ এবার বিরক্তি আর তিরিক্ষি মেজাজে ডান হাতের তর্জনী উঁচিয়ে বাচ্চাটার দিকে তাক করে বলল, এই পিচ্ছি, তুমি আবার আমাকে পচা বললে? তুমি তো ভারী বেয়াদব। থামল ছেলেটা আর চোখে ইভার দিকে তাকিয়ে মেয়েটাকে খোঁচা দিয়ে আবার বলল, দেখতে হবে না কার ছেলে। ইভা বরাবরের মতো এবারও চুপ। মুখ দিয়ে টু শব্দটি বের করল না। চোখের কোণে অশ্রুকণা জমা হয়ে ভিড় করছে। সেগুলোই আটকাতে ব্যস্ত মেয়েটা। ভাইয়া ও ওর বাবার মতো হয়েছে। ওর বাবাও এমন তেরা কথাই বলে, বলল আয়াত। রক্ত কথা বলবে না। যেমন ডিএনএ পেয়েছে তেমন তো হবে। নিশ্চয়ই ওর বাবাও ওর মতো বেয়াদব। ওসমান এক ঠোঁট উঁচিয়ে একটু হাসল বোধহয়। পরক্ষণেই স্টুল ছেড়ে দাঁড়িয়ে মুয়াজের কাঁধে হাত রেখে বলল, উপরের দিকে থুথু দিলে নিজের উপরেই পড়ে। বেয়াদবের আব্বা। মীরা বেগম আর মুয়াজ বাদে বাকিরা বুঝল ওসমান কি বোঝাতে চেয়েছে। ইভা নিজের চোখের পানি লুকাতে সবার কথার মাঝেই কেবিন ছেড়ে চলে গেল। বুঝলাম না। বয়স হয় নাই। হলে বুঝবি আর কপাল চাপড়াবি। মুয়াজের উদ্দেশ্যে বলে ওসমান আবার ও আয়াতের দিকে তাকালো, দেখল মেয়েটা হাসছে। ওসমান মুগ্ধ হয়ে চেয়ে রইল। জীর্ণশীর্ণ শরীর 2 দিন একই জামা পরে ও যে হাসলে কাউকে এত মিষ্টি আর মায়াবী লাগে জানা ছিল না। আয়াতের চোখ ওসমানের দিকে আসতেই মেয়েটা অস্বস্তিতে পড়ে গেল, অমন চাউনি দেখে। বিব্রত বোধ করল কিছুটা। মুয়াজ ওসমানের কাঁধে হাত রেখে বলল, দেখার জন্য জীবন পড়ে আছে। এখন যা বলতে এসেছিস বলো। ওসমান নিজের চোখ নামিয়ে নেয়। মীরা বেগমকে ইশারা করে সামনে আসতে এবং বলতে। মুসাবকে মুয়াজের কোলে দিয়ে এগিয়ে যায়, নিজের মেয়ের কাছে চোখে পানি ছলছল করছে। ওসমান আর মুয়াজ তাদের স্পেস দিয়ে চলে যায়। মীরা বেগম সামনে গিয়ে আলগোছে হাতটা ধরে আয়াতের। তারপর বলল, মারে আম্মা একটা কথা বললে কি তুই রাখবি? কণ্ঠে অপরাধ বোধ আর তার থেকেও বেশি ছিল অনুনয়। আয়াত অবাক হয় মীরা বেগমের এহেন আচরণে। মেয়েটা নিজের হাত ছাড়িয়ে মীরা বেগমের হাত ধরে নিজের কাছে টেনে এনে বলল, এমন করে কেন বলছো আম্মা? আমি তোমার পর। তোমার এমন কোনো কথা আছে যা আমি রাখিনি? আগের কথা বাদ, আজকেরটা অন্যরকম। তোর জন্য অনেক কঠিন হতে পারে, কিন্তু কিসের আবার তোমার জন্য আমি সব করতে পারি। বিয়ে করতে পারবি? আম্মা, তুমি কি আমার সাথে মজা করছ? না মা। মেয়েটা কেমন সন্দিহান চোখে তাকায় মীরা বেগমের দিকে। বুঝতে চাইছে তার আম্মার মনে কি চলছে। মেয়েটা কিছু একটা বুঝতে পেরে তটস্থ হয়ে জিজ্ঞেস করে, ওই মেম্বার আর তার পোলা কি আবার ও ঝামেলা করছে আম্মা? মীরা বেগম মাথা নাড়ায়, জানায় যে না, তারা কিছু করেনি। তাহলে? তোর আব্বার অপারেশন আটকে ছিল টাকার জন্য। তোর শায়লা খালা বলেছে তিনি টাকা দিবেন, বিনিময়ে তোকে তার ছেলের বউ হিসেবে চেয়েছে। মহিলা থামলেন কিছুক্ষণ। মেয়ের কাছে এই প্রথম তিনি মিথ্যা বলছেন, তাই তার বুক কাঁপছে, সাথে কথাগুলো জড়িয়ে যাচ্ছে একটার সাথে একটা। তুমি কি বলেছ আম্মা? আমি হ্যাঁ বলেছি। মেয়েটা আশ্চর্য বনে গেল। মীরা বেগম জানেন তার মেয়ে এত সহজে রাজি হবে না, কারণ এই তো গতকালই যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল আজকে আবার তারই বড় ভাইয়ের বউ হওয়ার প্রস্তাব। এখানে যে কোনো মেয়ে থাকলে সরাসরি না করে দিত। যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে চাচাতো বোনের বিয়ে হল। এখন আবার সেই পরিবারেই তার বিয়ে, কি করে সম্ভব? তার অস্বস্তি হবে না? অবশ্যই হবে। আম্মা, তুমি কি করলে এটা?
বলেই ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা।